ব্রাজিলের খেলনার বাজার একদিকে যেমন বিশাল সুযোগ, অন্যদিকে তেমনি কঠিন সব চ্যালেঞ্জ। তো আজকের এই আলোচনায় আমরা এই দুটো দিকে একটু খতিয়ে দেখব। চলুন শুরু করা যাক। তো প্রথমেই দেখা যাক সুযোগটা আসলে কত বড়। ব্রাজিলের খেলনার বাজারটা কিন্তু প্রায় ৯ বিলিয়ন মার্কিন ডলারের। ভাবা যায় এই অঙ্কটা কিন্তু যে কোনো আন্তর্জাতিক কোম্পানির নজর কাড়বেই। কিন্তু প্রশ্নটা হলো, এই যে এত লোভনীয় একটা বাজার, এখানে ঢুকতে গেলে দামটা কত দিতে হয়? মানে একটা সাধারণ খেলনা বিদেশ থেকে এনে ব্রাজিলের দোকানে সাজিয়ে রাখতে ঠিক কত খরচ পড়ে? এই আসল হিসেবটা জানলে কিন্তু অনেকেই রীতিমতো চমকে যাবেন। আচ্ছা, তাহলে প্রথমেই পুরস্কারটা নিয়েই কথা বলি। কেন সবাই এই বাজারের দিকে এমনভাবে ঝুঁকছে? আসল কারণটা হলো এর সাইজ আর ভবিষ্যতের সম্ভাবনা, এই দুটোই। সরাসরি সংখ্যা দিয়ে শুরু করি। ২০২৪ সালের হিসাবে ব্রাজিলের খেলনার বাজারের ভ্যালু এখন $8.97 বিলিয়ন। শুধু এই একটা সংখ্যাই কিন্তু বুঝিয়ে দেয় যে সুযোগটা ঠিক কতটা বিশাল। তবে গল্পটা কিন্তু শুধু বর্তমানের সাইজ নিয়েই শেষ না, এর ভবিষ্যৎ আরও অনেক উজ্জ্বল। মানে বাজারটা যে শুধু বড় তাই নয়, এটা কিন্তু ক্রমাগত বেড়েই চলেছে। বছরে প্রায় ৩.৭% কম্পাউন্ড গ্রোথ রেটে বাড়ছে। আর ধারণা করা হচ্ছে ২০৩২ সাল নাগাদ এটা $১২ বিলিয়ন ছাড়িয়ে যাবে। মানে বোঝাই যাচ্ছে এটা একটা বেশ শক্তিশালী আর স্টেবল গ্রোথের ইঙ্গিত দিচ্ছে। এখন প্রশ্ন হলো, এই বিশাল বাজারে ঠিক কোন ধরনের খেলনার চাহিদা সবচেয়ে বেশি? দেখুন, গেমস আর পাজল একাই প্রায় ১৮% মার্কেট শেয়ার নিয়ে বসে আছে। মানে এটা একটা বিশাল অংশ। এরপরেই আছে ডলস, বিল্ডিং সেট আর বাচ্চাদের জন্য যে এডুকেশনাল খেলনাগুলো থাকে সেগুলোরও বিরাট চাহিদা। তো এই যে এত গ্রোথ, এর পেছনে কিন্তু বেশ কয়েকটা কারণ আছে। প্রথমত, মানুষের আয় বাড়ছে, তাই বাবা মায়েরা এখন শিক্ষামূলক বা স্টেম খেলনার দিকে বেশি ঝুঁকছেন। আবার দেখুন, কমার্সের কল্যাণে এখন দেশের একদম প্রত্যন্ত এলাকাতেও নতুন নতুন খেলনা পৌঁছে যাচ্ছে। আর এর সাথে তো আছেই জনপ্রিয় সিনেমা বা কার্টুন ক্যারেক্টারের উপর ভিত্তি করে বানানো খেলনার বিশাল চাহিদা। আচ্ছা, সুযোগের কথা তো অনেক হলো। এবার তাহলে মুদ্রার অন্য পিঠটা দেখা যাক। মানে এই বাজারে ঢুকতে গেলে যে মূল্যটা দিতে হয় সেটার কথা। ব্রাজিলের আমদানি সিস্টেমটাকে অনেকেই বলে ইম্পোর্ট ওয়াল বা ট্যাক্সের গোলকধাঁধা। আর নামটা কিন্তু এমনি এমনি হয়নি। এই কথাটা শুনলেই পুরো পরিস্থিতিটা পরিষ্কার হয়ে যাবে। ব্রাজিলে কোনো পণ্য ইম্পোর্ট করতে গেলে যে পরিমাণ ট্যাক্স দিতে হয়, তাতে অনেক সময় জিনিসের আসল দামটাই প্রায় ডাবল হয়ে যায়। আর এটাই কিন্তু এই মার্কেটে ঢোকার সবচেয়ে বড় বাধা। চলুন এই ট্যাক্সের গোলকধাঁধাটা একটু ভেঙে ভেঙে দেখি। প্রথম লেয়ারটাই হলো আমদানি শুল্ক বা আই। এটা সরাসরি পণ্যের কাস্টমস ভ্যালুর উপর বসানো হয়, আর খেলনার ক্ষেত্রে এর রেট কিন্তু বেশ ভালোই চড়া। এর পরেই আসে আইপিআই, মানে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস ট্যাক্স। আর এখান থেকেই কিন্তু আসল প্যাচটা শুরু হয়। কারণ এই ট্যাক্সটা শুধু পণ্যের দামের ওপর বসে না, বরং পণ্যের দামের সাথে আমদানি শুল্ক যোগ করার পর যে টোটালটা হয় সেটার ওপর বসে। বুঝতেই পারছেন, এখান থেকেই ট্যাক্সের ওপর ট্যাক্স লাগার খেলাটা শুরু হয়ে যায়। আর এখানেই কিন্তু শেষ না। এর উপর আছে পিআইএস আর কোফিন্স নামের আরও দুটো ফেডারেল ট্যাক্স। এগুলো হলো সোশ্যাল কন্ট্রিবিউশন ট্যাক্স, কিন্তু এগুলো ইম্পোর্টের উপর চাপানো হয়। ফলে মোট ট্যাক্সের বোঝাটা আরও বেড়ে যায়। আর সবশেষে আসে রাজ্যের ভ্যাট, যেটাকে বলে আইসিএমএস। আর এটাই হলো সবচেয়ে বড় ধাক্কা। কারণ এই ট্যাক্সটা হিসেব করা হয় পণ্যের কাস্টমস ভ্যালু আর তার উপর চাপানো বাকি সমস্ত ফেডারেল ট্যাক্স, মানে আইপিআই, পিআইএস, কোফিন্স সবকিছু যোগ করার পর যে বিশাল অঙ্কটা দাঁড়ায় তার ওপর। এই যে চক্রবৃদ্ধি হারে ট্যাক্স বাড়তে থাকে, এটার কারণেই ফাইনাল খরচটা গিয়ে দাঁড়ায় আকাশছোঁয়া। এই উদাহরণটা দেখলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ধরুন একটা জিনিসের কাস্টমস ভ্যালু €১০০। এবার দেখুন, সব ট্যাক্স একটার পর একটা যোগ হতে হতে ব্রাজিলের মাটিতে জিনিসটা পৌঁছানোর আগেই সেটার দাম হয়ে যাচ্ছে প্রায় €১৬৯। তার মানে অন্য কোনো খরচ ছাড়াই শুধু ট্যাক্সের কারণেই দামটা প্রায় ৭০% বেড়ে গেল। এই জিনিসটাকেই বলা হয় ব্রাজিল কস্ট। টাকা পয়সার বাধা তো গেল, কিন্তু এখানেই শেষ নয়। এর সাথে আছে প্রসেসের ঝামেলা, মানে নানান নিয়মকানুনের বাধা। শুধু ট্যাক্স দিলেই যে একটা পণ্য সহজে ব্রাজিলে ঢুকে যাবে, ব্যাপারটা কিন্তু মোটেও তেমন নয়। আমদানিকারকদের রীতিমতো একটা আমলাতান্ত্রিক দৌড়ঝাঁপের মধ্যে দিয়ে যেতে হয়। যেমন ধরুন, রেডার নামে একটা সিস্টেমে রেজিস্টার করতে হয়, তারপর সিসকমেক্স দিয়ে কাস্টমস ক্লিয়ার করতে হয়, আবার প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা করে সার্টিফিকেশনও নিতে হয়। এই সবগুলো প্রসেস কিন্তু বেশ সময় সাপেক্ষ আর জটিলও বটে।
বিশেষ করে খেলনার কথা যদি বলি তাহলে IMMTERO সার্টিফিকেশনটা একদম ম্যান্ডেটরি। এজন্য একটা লম্বা প্রসেস আছে। প্রথমে অ্যাপ্লাই করতে হয়, তারপর খেলনার স্যাম্পল ল্যাবে টেস্ট করাতে হয়, সেখান থেকে সার্টিফিকেট পাওয়ার পর প্রোডাক্টটা রেজিস্টার করে সেফটি সিল লাগাতে হয়। এসব ধাপ শেষ করার পরেই কেবল খেলনাটা বাজারে বিক্রি করা যায়। আর এই যে দেখছেন, এটাই হলো সেই ইনমেট্রো সেফটি সিল। ব্রাজিলে বিক্রি হয় এমন প্রত্যেকটা সার্টিফাইড খেলনার প্যাকেজে এই সিলটা থাকতেই হবে। এটা ছাড়া কোনো খেলনা বিক্রি করা কিন্তু বেআইনি। তবে একটা ভালো খবরও আছে। এই যে এত জটিল পরিস্থিতি, এটা কিন্তু এখন বদলাতে শুরু করেছে। ব্রাজিলের পুরো ইম্পোর্ট সিস্টেমে বেশ বড়সড় কিছু পরিবর্তন আসছে, যা হয়তো ভবিষ্যতের রাস্তাটা অনেকটাই সহজ করে দেবে। ব্রাজিল এখন একটা ঐতিহাসিক ট্যাক্স রিফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে। মানে এখন যে ৫টারও বেশি জটিল ট্যাক্স আছে সেগুলোকে সরিয়ে ২০২৩ সালের মধ্যে মাত্র দুটো প্রধান ব্যাট ভিত্তিক ট্যাক্স CBS আর IBS চালু করার প্ল্যান চলছে। আশা করা যায় এটা পুরো সিস্টেমটাকে অনেক সহজ করে তুলবে। অবশ্যই এই পরিবর্তনটা কিন্তু রাতারাতি হবে না। এটা একটা লম্বা প্রসেস। 2026 সাল থেকে এটা শুরু হবে আর ধাপে ধাপে 2033 সালের মধ্যে পুরোপুরি চালু হবে। ট্যাক্স রিফর্ম তো আছেই, এর পাশাপাশি কমার্সের জন্য একটা গেম চেঞ্জিং প্রোগ্রাম এসছে। এটার নাম প্রোগ্রামা হেমেসা কনফার্মে বা সংক্ষেপে PRC। এই প্রোগ্রামের আওতায় $50 কম দামের চালানের ওপর ইম্পোর্ট ডিউটি 60% থেকে কমিয়ে সোজা 20% করে দেওয়া হয়েছে। এর ফলে যেসব কমার্স ব্র্যান্ড সরাসরি কাস্টমারের কাছে জিনিস বিক্রি করে, তাদের জন্য ব্রাজিলের মার্কেটে ঢোকার একটা একদম নতুন আর অনেক সহজ রাস্তা খুলে গেছে। তাহলে পুরো আলোচনা থেকে মূল কথাটা কি দাঁড়ালো? এটাই যে ব্রাজিলে ঢোকার খরচ বা ব্রাজিল কস্ট নিঃসন্দেহে অনেক বেশি, কিন্তু পরিস্থিতি কিন্তু এখন দ্রুত বদলাচ্ছে। একদিকে ট্যাক্স সিস্টেম সহজ করার কাজ চলছে, আবার অন্যদিকে কমার্সের মতো নতুন রাস্তাও খুলে যাচ্ছে। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু একটাই। ব্রাজিলের বাজারটা নিঃসন্দেহে একটা $1 বিলিয়ন পুরস্কার, কিন্তু সেটা একটা দুর্গের মতো কঠিন নিয়মকানুনের প্রাচীর দিয়ে ঘেরা। এখন কথা হলো, সেই প্রাচীর টপকানোর জন্য সঠিক স্ট্র্যাটেজিটা কি তৈরি আছে? কারণ এই উত্তরটাই কিন্তু ঠিক করে দেবে ভবিষ্যতের ব্যবসায়িক সাফল্য।